একটার পর একটা কেলেঙ্কারি, একটার পর একটা কেলেঙ্কারিতে হাইকোর্ট, লোয়ার কোর্টের পরে হাইকোর্ট, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চের পরে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে আবার ডিভিশন বেঞ্চ ইত্যাদি হওয়ার পর প্রত্যেকটি কেলেঙ্কারিতে, সেটা আর্থিক কেলেঙ্কারি হোক বা অন্যান্য ধরনের অপরাধ, মানে ক্রিমিনাল অফেন্স হোক, প্রত্যেকটি ক্ষেত্রে সিবিআই অথবা ইডি তদন্তের নির্দেশ হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের দ্বারা, সেই তদন্ত চলছে এবং তদন্তের পরে বেশ কিছু চমকদার অ্যারেস্ট, বড় বড় মাথা, বিভিন্ন রকমের অ্যারেস্ট, এবং সেই অ্যারেস্টের পরে আবার তদন্ত চলছে এবং সব শেষে, সেই তদন্ত শেষ তো হয়নি তদন্ত, কোনো হাইকোর্টের বিচারপতি তারা এই আক্ষেপ প্রকাশ করলেন যে অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছি না। কোনো বিচারপতি আবার এও বললেন চাল কাঁকর আলাদা করতে পারছি না। এবং সব শেষ পর্যন্ত দেখা গেল একের পর এক সেই তদন্তগুলো পড়ে থাকলো। বিচারপতিরা উষ্মা প্রকাশ করলেন যে কোনো ক্ষেত্রে, যেমন একটি দোকানে, সেই দোকানে ধরা যাক যে আর কোনো একটা অপরাধ হয়েছে, কোনো মানুষের মালপত্র লুণ্ঠন করা হয়েছে বা ভুল জিনিস দেওয়া হয়েছে, তার কর্মচারীর এগেইনস্টে তদন্ত হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, দোকানের মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এই সমস্ত দেখা এবং তার পরবর্তীতে দীর্ঘদিন ধরে তদন্ত চলার অজুহাতে, নাকি উপযুক্ত তথ্য প্রমাণ পেশ না করবার অজুহাতে একের পর এক জামিন। এই দেখতে দেখতে যেটা কানা, প্রথমে মানুষের মনে মনে, তারপরে ভুরু কুচকে, তারপর ফিস, তারপর ট্রেনে, বাসে, চায়ের দোকানে, বাজারে ইত্যাদি জায়গাতে সেই কথাগুলো ছড়িয়ে পড়া, সব শেষ পর্যন্ত একদম খোদ জায়গায় আর সেই কি বলবো, আক্ষেপ, হতাশা, ক্ষোভ, সেগুলো আর ঢাকা না থেকে ছিটকে বেরিয়ে পড়লো কোথায়? এখানকার রাজ্যের বিরোধী দল বিজেপি, তার একদম খোদ পার্টি অফিসের ভিতরে এবং অমিত শাহের সামনে। শব্দটার নাম সেটিং। এবং আমরা ভারতবর্ষের স্বাধীন গণতান্ত্রিক ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে কখনো বিশ্বাস করতে চাই না যে কোনো একটি অপরাধের তদন্তে কাউকে বাঁচিয়ে দেওয়ার জন্যে কোনো একটি রাজনৈতিক দল কোনো একটি সরকারের সঙ্গে, বা একটি সরকার আর একটি সরকারের সাথে, বা একটি বিচার ব্যবস্থার কোনো একটি অংশের সাথে প্রশাসনের কোনো একটি অংশের এই ধরনের সেটিং হতে পারে, এটা একদম বিশ্বাস করতে চাই না। সাধারণ মানুষ এখনো পর্যন্ত শেষ ধৈর্যের চূড়ান্ত অবস্থায় পৌঁছে গিয়েও ভাবছে না, এটা বিশ্বাস যদি করতে শুরু করে দিই তাহলে সমাজ বলে আর কিচ্ছু থাকবে না, সব শেষ। মানে মানুষ অপরাধ করবে, কাউকে অভিযোগ জানানোর থাকবে না, অলরেডি নেই, একদম প্রায় শেষ হয়ে এসছে। মানে আপনার আশপাশে কোনো কিছু একটা অপরাধ যদি কোথাও ঘটে, আপনি কোথায় অভিযোগ জানাবেন? উদাহরণ দিই, একটা গল্প ছলে, ফিকশন হিসেবে ভাবুন, কাল্পনিক ঘটনা হিসেবে ভাবুন, সরাসরি ভাববেন না দয়া করে। একটা ঘটনা, ধরা যাক আপনার বাড়ির সাথে পাশের একটি বাড়ির কেউ এসে কোনো রকম একটা আপনার ওপরে কোনো অত্যাচার করেছে। সাধারণ অবস্থাতে সমাজে কি ব্যবস্থা আছে? তুমি ভাই থানায় অভিযোগ জানাও, থানার অভিযোগ আদালত পর্যন্ত সেটা গড়াবে। এখন অবস্থাটা কি হয়ে দাঁড়িয়েছে? এই মানুষটি অভিযোগ জানাতেই কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। অবস্থাটা ভয়ঙ্কর না? অভিযোগ জানানোর আগে সে মানুষটা ভেবে ফেলছে, বাড়িতে বসে আলোচনা করছে, একজন যে অভিযোগ, বাড়ির মধ্যে 3-4 জন লোক আছে, একজন চাইছে ঠিক আছে অভিযোগটা জানাতে হবে, কেন এইভাবে মেনে নেবো? কেন ও আমার এসে বাড়ির মধ্যে এসে এরকম ক্ষতি করে দিয়ে গেল, আমি কেন মেনে নেব? বাকি 3 জন লোক বলছে বোকামি করিস না, এখন সমাজটা সেরকম নেই, ও দেখবে যা কোথাও না কোথাও থানায় সেটিং করে ফেলেছে, ওর প্রভাবশালী লোকের সঙ্গে যোগাযোগ আছে। এই যদি অবস্থা হয়
এবং তারপরেও ধরা যাক আর একটা চিত্র, এই মানুষটা তারপরেও সবার কথা না শুনে সেই অভিযোগটা করতে গেল, অ্যাটলিস্ট দেখা গেল সেই অভিযোগটাই নিচ্ছে না থানা। এবং আমি বিশ্বাস করি, বা সমাজের অনেকটা অংশই বিশ্বাস করে, সমস্ত পুলিশ কখনো খারাপ হয়ে যায়নি, তাদের উপরও প্রচুর চাপ থাকে। তাদের মধ্যে থেকেও অনেকে এই সাজেশন দেন যে দেখো বাবু, এইসব অভিযোগ করে তোমার কিছু হবে না, তুমি শান্তভাবে বাড়ি যাও, এরকম সাজেশন আসে। তারা যে সবসময় অসৎ উদ্দেশ্যে বলছে তা না, কারণ তারাও জানে পরিণতিটা কি হবে এই লোকটার। আবার তারপরেও যদি কোনো রকম বিভিন্ন রকম আইনজীবী সাহায্য নিয়ে সেই ব্যক্তিটি কোনো রকমে ধরা যাক যে অভিযোগটা ফাইল করতে পারলেন, তারপরে কি ঘটছে, তারপরে সেই উকিল বা সেই অ্যাডভোকেট তার মাধ্যম দিয়ে সেই কেসটি যদি আদালত পর্যন্ত যায়, প্রথম কথা মানুষ এটা ভেবেই ফেলে দিয়েছে, এ কি অবস্থা ভাবুন আপনারা, যে লোয়ার কোর্টে কিছু হবে টবে না। এটা কি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা? মহামান্য আদালত, বিচার ব্যবস্থা, আপনারা ভাবুন এই ভাবমূর্তিটা কি আদালতের পক্ষে খুব ভালো হচ্ছে? মোট কথা সেখানেও প্রচুর পরিমাণে, কিন্তু সেটা সিস্টেম, যেতেই হবে। সেই সিস্টেমের মধ্যে গিয়ে লোয়ার কোর্ট থেকে সে আবার তাকে করতে হবে, আবেদন করতে হবে হাইকোর্টে। হাইকোর্টের থেকে সেই আবেদন, কটা গরিব মানুষের ক্ষমতা আছে ডিভিশন বেঞ্চে যাওয়ার, কটা গরিব মানুষের ক্ষমতা আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, এবং সব শেষে এসে একটি গৃহস্থ বাড়ির সেই ক্ষতিগ্রস্ত মানুষটি, তাঁরই পরিবারের বা তাঁরই শুভানুধ্যায়ীদের মাঝখানে এসে যখন বসলেন 3 মাস পর, সবাই বলল, কিরে দেখলি, তোকে বারণ করেছিলাম না? এই কারণে তোর কাজ গেল, কর্ম গেল, ব্যবসা গেল, পাতি গেল, সমাজে এই মুহূর্তে তোকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে বিপক্ষের মানুষজন, তোর মানে যারা অপরাধ করেছে তাদের তো অনেক দলবল আছে, তোকে যে কোনো মুহূর্তে যা খুশি তাই করে দিতে পারে, শুধু তোকে করবে তাই না, তুই গেলে তো গেল, তোর সংসারটা তো কি হবে? এটা কি কোনো একটা সিচুয়েশন? এটা কোন রাজনৈতিক, যে কোনো রাজনৈতিক দলের মতামতের সমর্থক আপনি হতে পারেন, এটা যে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, থাকুক না কেন, বা ছিল না কেন, এই সিচুয়েশনটা কি কোনো সমাজের পক্ষে ভালো? এই কথাগুলো শুনে আপনারা ভাবুন, এই সিস্টেমটা তো সামগ্রিক বদলের দরকার। আজকে ভাবুন, এই সেটিং তত্ত্ব যদি সত্যিতে পরিণত হয়, মানে মানুষ যদি ভাবতে শুরু করে অন্তত যে হ্যাঁ এটাই সত্যি, তাহলে সমাজটার অবস্থাটা কত ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এবং সেই সেটিং তত্ত্বটার আওয়াজটা যখন এই রাজ্য বিজেপির যারা কেন্দ্রের শাসক দল, তাদের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে উঠে এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে, তখন সেই রাজ্য বিজেপির অবস্থাটা কিন্তু অস্বস্তিকর হয়েছিল। এবং রাজ্য বিজেপির অসংখ্য সমর্থক আছে, তাদের মনের মধ্যেও এই প্রশ্নটা ছিল বা আছে। তাদেরকেও সমাজে যখন রাজনৈতিকভাবে সামাজিকভাবে মানুষের মধ্যে যেতে হচ্ছে, তাদেরকেও কিন্তু মানুষের কাছে এই উত্তরটা দিতে হচ্ছে যে মশাই তুমি কার বিরুদ্ধে লড়ার কথা বলছো, এই তো হয়েছে। মানে এই অবস্থাটা নিয়ে কোনো বিরোধী দল ভোটে যেতে পারবে? বিভিন্ন রকম আধুনিক কি বলবো ভোট কৌশল আছে, নানান অঙ্ক কষাকষি হবে, কিন্তু এটা মাথায় রাখুন, ভোটের পাটিগণিত সিপিএম কিন্তু অনেক ভালো জানতো, অনেক দক্ষ ছিল, একদম মানুষের গৃহস্থ বাড়ির হাঁড়ি পর্যন্ত খবর রাখতো সিপিএম। বুথে বুথে লিস্ট না, প্রত্যেক পার্টি কর্মীর হাতে হার্ড কপি থাকতো, প্রতি মুহূর্তে তার আপডেট চলতো, প্রত্যেক সন্ধ্যেবেলায় তার কাটা ছেঁড়া চলতো, এই ভোটটা ওদিকে গেল, এই ভোটটাকে অমুক জায়গায় অমুক বাড়িতে গিয়ে নজর রাখিস, এই ভোটটাকে ওইভাবে কন্ট্রোল করবার চেষ্টা করিস, বা এই ভোটটাকে এইভাবে কনভিন্স করবার চেষ্টা করিস, এটা করতো, নিয়মিত করতো। সেই সিপিএম কিন্তু এখন ক্ষমতায় নেই, শুধুমাত্র পাটিগণিত দিয়ে অঙ্ক কষে
যদি কেউ ভাবে যে ভোট বৈতরণী পার হয়ে যাব ঠিক সময় মতো, তাহলে হবে না। অথবা সেই রাজনৈতিক দলেরই প্রাক্তন বিচারপতি সাংসদ এই মুহূর্তে তিনিও বলে ফেলেছেন, হয়তো একটু আবেগপ্রবণ হয়ে, যেটা অনেকে বলছে, যেটা আমাদের এই চ্যানেলে এই মানুষের ভাষাতেও উল্লেখ করেছি, আদৌ এই বিরোধী দলের ভোটে জেতার ইচ্ছা আছে? মানে ভোটটা জিততে গেলে অন্তত যে মারমুখী একটা ব্যাপার থাকে, বিরোধিতার ব্যাপার থাকে, সেটা আছে। পাশাপাশি রাগ করবেন না, এই মমতা বন্দ্যোপাধ্যায় যতই শাসক দলের নেত্রী হন, গতকাল থেকে আজ পর্যন্ত উনি যেটা করলেন, অ্যাকচুয়াল ওনার ভিতরে, ওনার সত্তার মধ্যে বাস করে বলে মনে হয় একজন বিরোধী নেত্রী। এই হচ্ছে কিন্তু বিরোধী আন্দোলন। ওনার কাজটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, ভুল হতে পারে, সে চিন্তা ছেড়ে দিন। আগের এপিসোডে সেটা নিয়ে আলোচনা করেছি, আগামী এপিসোডগুলো তো চলতে থাকবে। সবচেয়ে বড় কথা মানুষ ভাববে, সবচেয়ে বড় কথা আদালত ভাববে, দেশের সংবিধান বিচার করবে সেটা। কিন্তু আমি বলতে চাইছি, একজন বিরোধী নেতা, বিরোধী দল বা বিরোধী নেত্রী হিসেবে ঠিক যেরকম যেরকম করা উচিত উনি তাই করলেন। আরে চল ভাই, দেখছি কি হয়। আর বিপদে যে মানুষ পড়ছে তার পাশে যাবো, ঠিক ভুল বুঝি না, চল আমার দলের লোক, আমার দলের লোক, তুই চ আগে গিয়ে দেখি, তার পাশে গিয়ে দাঁড়ায়। এই হচ্ছে বিরোধী আন্দোলনের একটা জায়গা। আপনি বলতেই পারেন, হ্যাঁ কি বড় বড় কথা বলছেন মশাই। আরে আমাকে গালাগাল দিন, ভালো বলুন মন্দ বলুন, যা বলুন নিজের অন্তর থেকে ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিরোধী নেত্রীর সত্তাটা কিন্তু ভিতরে থেকে গেছে, যার জন্য তার দলের মানুষরা এসে বিভিন্ন টিভি চ্যানেলে বলতে পারেন, সবাই সমালোচনা করছে হয়তো তাদেরকে, এবং হয়তো ঠিকভাবেই করছে, কিন্তু তার দলের নেতা বলছে যে এই জন্য আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করি, যে ঠিক ভুল টুল পরে হবে, আগে দলের লোকের পাশে দাঁড়ায়। তাহলে আজকে এই রাজ্য বিজেপি একটা কথা ভাবতে হবে, এটা বেশ কিছুদিন ধরে আলোচনা করছিলাম, ভাবছিলাম, দেখছিলাম যে এই সেটিং তত্ত্ব উঠেছে, আর এই যে ইডি সেই রেডটা করলো, হতেই পারে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত নিয়ে কারোর কিছু বলবার নেই। আর এই যে কেসটা, এটা বিভিন্ন রকম লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কোথাও কোনো রকম কোনো স্টে অর্ডার ছিল না, কাজে জুডিশিয়ারি সেখানে জড়িত, আমি কথা বলবার কে, আমি কিচ্ছু না সেখানে। কিন্তু পাশাপাশি যদি এটা ভাবেন যে এই তদন্তটা একটা ঝাপটা, ঠিক ওই সেটিং তত্ত্বটার কথাটা ওঠার পর, তাহলে সেই ঝাপটাটা থেকে যদি এবার পিছিয়ে আসে, মানুষের ঝাপটাটা দেওয়ার সময় মানুষের মনে প্রচুর পরিমাণে একটা আবেগ তৈরি হবে, এবং যদি আবার পিছিয়ে আসে, তাহলে যতটা পরিমাণে মানুষের বিশ্বাসটা বেড়ে এখনো পর্যন্ত ছিল, সেই বিশ্বাসটার কাঁটা এবার কতটা তলার দিকে যেতে পারে। ধুস, কিছুই হয় না। একদম সঠিকভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার জন্যে একদম বিলম্ব না করে আজকে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে প্রচুর মানুষ তাকে পার্সোনালি জানিয়েছে এভাবেই চলবে, এটাও সেই একই রকম, অথবা তার প্রেস কনফারেন্স আপনারা দেখে নেবেন যে এর পরিণতিও সেই একই হবে, কোনো বিচার টিচার হবে না। তার জন্য তিনি বলেছেন, জুডিশিয়ারির কথা তো আমি বলতে পারবো না, কিন্তু তিনি তার মতো করে বলেছেন যে ইডি অন্তত এবারে আদালতে মুভ করেছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে, সব বুঝলাম মশাই, কিন্তু ইডির কি ইনফ্রাস্ট্রাকচার ছিল যাতে করে এই ঘটনাটা আদৌ ঘটতে পারে? তাহলে এই ঘটনাটা যদি ঘটতে পারে, একের পর এক, সেই শেখ শাহজাহানের সময় গাড়ি ভাঙা, অন্যান্য সময় কোনো একটা তদন্তে গেলে মানুষদের বিক্ষোভ দেখানো, তাহলে আপনারা যদি জানেনই এই ঘটনাটা ঘটে, তাহলে সেই পরিমাণ ফোর্স, যেটা অশোক দিন্দা বলেছেন যে আরো বেশি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, অশোক দিন্দা কি বলেছেন যে ইডি, মমতা ব্যানার্জি করেছে, বল করেছেন, ইডি ব্যাট করতে পারেনি, উনি ক্ষুব্ধ, ইডির ভূমিকা ওনার ভালো লাগেনি। অশোক দিন্দা বিজেপির বিধায়ক, তিনি সোজাসুজি বলেছেন যে একদম ভালো লাগে। তাহলে দলের ভিতরে বলছে মানুষজন
আপনাদের এই কথা, তাহলে সাধারণ মানুষ অ্যাকচুয়ালি যাবেটা কোথায় ভাবুন? অবশ্যই শাসক দলের পক্ষে একটা সংখ্যক মানুষ থাকে, এবং অ্যান্টি ইনকাম্বেন্সি বলুন, ভোট আসলে একটা বিরোধী মত উঠে আসে, তার বিরোধী মতের মানুষগুলো যাবে কোথায়? এর আগে ভোট পরবর্তী হিংসা, ভাবুন, ভোট পরবর্তী হিংসার একটা মামলা আছে। একটু ইতিহাসটা ভাবুন তো, ওই ভোট পরবর্তী হিংসাতে ওই মানুষগুলো কি কি সাপোর্ট পেয়েছিল, এবং তার ফলবশতই তো এতদিন ধরে মামলাটা হচ্ছে, সেই মামলা এগিয়েছে। আজকে এত বড় ঘটনাটা ঘটে গেল। আচ্ছা, বিরোধী রাজনৈতিক দল বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় অত বড় একটা মিছিল বার করে ফেললেন এইচবি বাস স্ট্যান্ড থেকে একদম হাজরা মোড় পর্যন্ত, সেখানে প্রায় 1 ঘন্টার উপরে তিনি বক্তৃতা দিলেন। এবং খেয়াল করে দেখুন, গতকাল থেকে আজ পর্যন্ত ইডি, যেমন ইডি তো ছিল ঘরের মধ্যে, তদন্ত করছিল সারা দিন, আজ এবং ইনক্লুডিং আজকে পুরো ক্যামেরার ফোকাসটা মমতা ব্যানার্জির প্রতি। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের একটা কোথাও, ওই সামান্য 2-1 জায়গায় দেখছিলাম কুশপুতুল পোড়ানো একটা প্রতিবাদ কর্মসূচি এই হচ্ছে, কিন্তু একটা ওই পরিমাণ র্যালি বিরোধী রাজনৈতিক দল, যে কেন আমাদের গণতন্ত্রের উপর এরকম আঘাত হবে, কিসের জন্য মুখ্যমন্ত্রী এই ধরনের ফাইল তদন্তের ক্ষেত্রে বাধা দেবে, এইটার প্রতিবাদ নিয়ে একটা সংগঠিত বিশাল বড় র্যালি, বিশাল বড় প্রতিবাদ মিছিল বার করতে পারলেন না? পারলেন না তো, সোজা কথা। চেয়ারে বসে, এসি ঘরের মধ্যে বসে প্রেস কনফারেন্স করে ভোট জিতে যাওয়া যাবে তো? এবং এরপরে এই যে স্টিকারটা তোলবার চেষ্টা হয়েছিল, সেটিং স্টিকারটা কিভাবে উঠবে? মানুষ এখনো আশা রাখবে। মানুষ কিসের আশা রাখবে? মানুষ এটুকু তো আশা রাখবে যে একটা সুষ্ঠু সামাজিক পরিস্থিতি তৈরি হোক, তার জন্যেই মানুষ জীবন বাজি রেখে এই বিজেপিকে সাপোর্ট করবার জন্য রেডি। এবং এটা অনেক রাজনৈতিক পর্যবেক্ষক এটা মোটামুটি বলে দিয়েছে, রাস্তাঘাটে চললে মানুষ এটা বুঝতে পারে কিচ্ছু করতে হবে না, মানুষকে একটু ভোট দিতে দিন, একটু সাহস দিন, একটু সাপোর্ট দিন, কিচ্ছু লাগবে না। কোনো মিটিং মিছিল জনসভা, বড় বড় নেতা কোথাও হেলিকপ্টারে করে আসতেও হবে না, গ্রামে গ্রামে প্রচারও করতে হবে না, মানুষ এমনিতেই না ভোটে উল্টে দেবে সবকিছু। ঠিক যেমন সিপিএম এর সময় হয়েছিল, না ভোটে যাকে দেবো, সিপিএম কে দেবো না, উল্টে দিয়েছিল। এবারও কিন্তু মানুষ প্রস্তুত ছিল, এখনো আছে, কিন্তু এই নিদর্শনগুলো যারা রেখে চলেছেন তারা ভেবে দেখুন কতটা ঠিক কাজ করছেন। আমি বলবারকে আপনাদের বিজেপি, আপনাদের দলের ভিতর থেকে এবার আওয়াজ উঠছে, কাজগুলো কি হচ্ছে। ঠিক ভুল সব থাকতে পারে, মানুষের ধৈর্যের চরমতম পরীক্ষা নিয়ে চলেছে যে বিরোধী রাজনৈতিক দল। বিরোধী রাজনৈতিক দলের কাছে মানুষের এক্সপেকটেশন থাকবে তাদের জ্বালা যন্ত্রণাগুলো তুলে ধরবার। আমি বিশ্বাস করি এখনকার অনেক তার বিরোধী প্রচুর রাজনৈতিক দলের প্রচুর নেতারাও বিশ্বাস করেন যে শ্রমিক ভট্টাচার্য এমন একজন মানুষ, বিদগ্ধতায়, পাণ্ডিত্যে, রাজনৈতিক বিচক্ষণতায় তার তুল্য মানুষ এই মুহূর্তে ভারতবর্ষে খুব কম আছে। সেই শ্রমিক ভট্টাচার্য কি করছেন, এই সমস্ত ঘটনাগুলোতে বাস্তবিকই তিনি ভালো ভালো মন্তব্য করছেন, এবং তার ভাষাবোধ, বললাম তো যে তার ধারে কাছে কেউ নেই এই মুহূর্তে, তার বাগ্মিতায় বা তার উপস্থাপনায় এবং তার পাণ্ডিত্যে ধারে কাছে কেউ নেই। তাহলে তিনি যখন সেইগুলো করছেন, মনে হচ্ছে কি খানিকটা যেন ড্যামেজ কন্ট্রোল করছেন। মানুষ আশা পাচ্ছে, বাস্তিল দুর্গ মানুষ উল্টে দিয়েছিল, সিপিএম গভর্নমেন্টকে মানুষই উল্টে দিয়েছিল। জ্যোতি বসুই বলেছিলেন মানুষ ইতিহাস তৈরি করে। কি বলবো, লেফটিস্ট লিটারেচারে শ্রমিক ভট্টাচার্যের মতো পণ্ডিত ব্যক্তি, বাম মানসিকতা মানুষদের মধ্যেও খুব কম আছেন, সেসব প্রশ্ন ছেড়ে দিন। কিন্তু আদপে এই মানুষগুলো, এই নতুন রাজ্য কমিটি তৈরি হয়েছে বিজেপির, এই মানুষগুলোও ভেবে দেখুন যে আদপে বার্তাটা কি যাচ্ছে সমাজের প্রতি, কি প্রতিকার হচ্ছে। কেন আপনারা বার করতে পারতেন না একটা মিছিল? আপনারা যদি বিশ্বাস করেন যে একটি সংবিধান সম্মত সংস্থা ইডি, সাংবিধানিক তার ক্ষমতা আছে কিছু, বা দেশের পরিকাঠামোর একটা অবিচ্ছেদ্য অঙ্গ সেটা,
দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে তাদের তদন্ত, তাদের দোষীদের খুঁজে বার করবার ক্ষেত্রে তাদের অপরিসীম ভূমিকা আছে। তাহলে তাদের এই তদন্তে বাধা দান এবং সেই বাধা দানের পরে ভেবে দেখুন এই পিছনে এতটা ইতিহাস রয়েছে, এতগুলো তদন্ত, মানে তার কোনো রেজাল্ট হয়নি এখনো পর্যন্ত। এই ছিল সুযোগ যে একটা বিশাল বড় মিছিল বার করে অন্তত প্রতিবাদটাই রেজিস্টার করতে পারতেন আপনারা তাও করলেন না। কি হবে ভবিষ্যৎ? অবশ্যই আপনারা অনেক বিচক্ষণ মানুষ, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বলে আপনারা গর্ববোধ করেন, সাধারণ মানুষ আপনাদের প্রতি প্রচুর আস্থা রাখে, ভরসা রাখে, কিন্তু এতৎসত্ত্বেও এবার ভাবার সময় এসেছে এবং সেটা অ্যালার্মিং। সেটা আজকে বিরোধী দলনেতার প্রেস কনফারেন্স, গত দিন অমিত শাহের দপ্তরে বসে যে প্রশ্নগুলো মুখোমুখি হতে হয়েছে সেগুলোই জানান দিচ্ছে। আর মানুষ কি মনে করছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আজকের এপিসোডে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে ছিলাম। এপিসোড কেমন লাগলো, মত এবং তার বিরুদ্ধ মত দুটোই আপনারা কমেন্টে জানান। আগামী এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মানুষের ভাষায়। নমস্কার।